নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, অলরেডি কিন্তু ট্রান্সফরমার বিষয়ে ডিপ্লোমা যারা সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছে তাদের আমি একটা ক্লাস দিয়েছিলাম। তো আজকে আমি দেখো কিছু এমসিকিউ কোশ্চেনের থ্রুতে তোমাদের কিন্তু পুরো ডিটেলসে ট্রান্সফরমারটা আলোচনা করব। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর ট্রান্সফরমার রিলেটেড তোমাদের অনেকের যে বিভিন্ন রকম প্রশ্ন থাকে সেই প্রশ্নটার কিন্তু তোমরা সমাধানগুলি পেয়ে যাবে। আর তোমাদের রিসেন্ট কিন্তু সেকেন্ড ইন্টারনালও খুব তাড়াতাড়ি হবে এবং তারপর এক্সটার্নাল থিওরি এক্সামও রয়েছে, ফলে তার আগে এই ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের খুব উপকার হবে। তো দেখো, সবার প্রথমে যদি আমরা একটা ট্রান্সফরমারের কথা বলি, তো ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার মেনলি কোনো একটা এটা হচ্ছে ট্রান্সফরমার একটা সার্কিট, হয়তো সেই ট্রান্সফরমার সার্কিটের মধ্যে তোমার যে পরিমাণ পাওয়ার ইনকামিং পাওয়ার থাকে সেই পরিমাণেই কিন্তু আউটগোয়িং পাওয়ার থাকে। ট্রান্সফরমার শুধুমাত্র ভোল্টেজ এবং কারেন্টের পরিবর্তন করে। ওভারঅল যে পাওয়ার মানে ভোল্টেজ V1I1 যেটা ইকুয়ালস টু V2I2 হয়, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের যে প্রোডাক্ট সেটা কিন্তু প্রাইমারিতে যা হয় সেকেন্ডারিতেও সেম হয়, অর্থাৎ পাওয়ারটা দুদিকে কিন্তু সেম থাকে। কিন্তু ফ্রিকোয়েন্সি যেটা সেটার কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হয় না। তো ট্রান্সফরমার কাকে বলে সে রিলেটেড ভিডিও আছে, ট্রান্সফরমারের প্রথম ভিডিওটা দেখলেই কিন্তু এই কোয়ারিগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। বাট আমি শুধু তোমাদেরকে একটা ওভারঅল বলে দিতে চাইছি। নেক্সট আমরা সবার প্রথমে একদম প্রশ্নতে ঢুকি। ট্রান্সফর্মস কি করে? এই ট্রান্সফর্ম কি করে? তোমার ফ্রিকোয়েন্সিকে ট্রান্সফর্ম করে। বললাম যে ফ্রিকোয়েন্সির কোনো রকম কোনো পরিবর্তন হয় না। এদিকে যদি 50 হার্জ থাকে এদিকেও 50 হার্জই থাকবে, কনস্ট্যান্ট থাকে। 2 নম্বর হচ্ছে শুধু ভোল্টেজকে করে না, ভোল্টেজের সাথে কারেন্টেরও কিন্তু রিলেশন রয়েছে। শুধু কারেন্টকেও করে না, তাহলে অপশান ডি কী রয়েছে? ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তাহলে বুঝতেই পারলে যে এটার উত্তর হচ্ছে তোমার ট্রান্সফরমার ট্রান্সফর্মস ভোল্টেজ অ্যান্ড কারেন্ট দুটোকেই করে, এটা মাথায় রাখবে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ইন অ্যান আইডিয়াল ট্রান্সফরমারে কি হয়? দেখো, মেনলি আমাদের যে ট্রান্সফরমারগুলো আমরা সাধারণ রূপে ব্যবহার করি সেগুলোকে বলা হয় প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। কেন? কারণ সেগুলো হচ্ছে তোমার আইডিয়ালি বিহেভ করে না, তাতে বিভিন্ন ধরনের লসেস অকার হয়। বাট যখন আমরা আইডিয়াল ট্রান্সফরমারের কথা বলি সেখানে তোমার কোনো রকম কোনো লস কিন্তু থাকবে না। সেই রকমই বলা রয়েছে 2 নম্বর প্রশ্নতে। দেখো, ইন অ্যান আইডিয়াল ট্রান্সফরমার ওয়াইন্ডিং হ্যাভ নো রেজিস্ট্যান্স। হ্যাঁ, কোনো রকম রেজিস্ট্যান্স থাকবে না, কারণ রেজিস্ট্যান্স থাকলেই তো সেখানে লস হবে, কিন্তু আইডিয়াল ট্রান্সফরমারে তো কোনো রকম লস হয় না, অর্থাৎ আইডিয়াল ট্রান্সফরমারের এফিসিয়েন্সি হয় প্রায় 100%। বি নাম্বার হচ্ছে কোর হ্যাজ নো লসেস। একদম ঠিক কথা, কোনো রকম কোনো লস হয় না। সি নাম্বার হচ্ছে কোর হ্যাজ ইনফাইনাইট পারমিয়াবিলিটি মানে কি? পারমিয়াবিলিটি হচ্ছে তোমার দেখো ইলেকট্রিক্যাল ক্ষেত্রে কি হয়, তো কোনো একটা তারের মধ্যে দিয়ে কারেন্টকে খুব ভালো করে ফ্লো করে, তাহলে সেই তারটার কি ভালো? কন্ডাক্টিভিটি, অর্থাৎ ভালো পরিবাহী, কন্ডাক্টিভিটি। তো সেই রকমই যদি ম্যাগনেটিক সার্কিটের মধ্যে দিয়ে তোমার ধরো ফ্লাক্স যায়, যেমন কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক কারেন্ট যদি ভালোভাবে ফ্লো করে তাহলে সেটাকে বলে কন্ডাক্টিভ এলিমেন্ট, এবং তার এই ধর্মটাকে বলে কন্ডাক্টিভিটি। একইভাবে কোনো ম্যাগনেটিক সার্কিটে যেমন ইলেকট্রিক কারেন্ট, তার সমতুল্য হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্টের সমতুল্য হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তো এই ম্যাগনেটিক ফ্লাক্স যদি কোনো একটা কোরের মধ্যে দিয়ে, তো যেমন ধরো কারেন্ট কিসের মধ্যে দিয়ে যাচ্ছে? তারের মধ্যে দিয়ে। সেই রকম তোমার এই যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটাকে যাওয়ার জন্য তো কোনো মাধ্যম দরকার। তো ভাবো এখানে আমরা একটা লোহার বা অ্যালুমিনিয়ামের কিছু কোর নিয়েছি, এবার তার মধ্যে দিয়ে প্রত্যেক সেকেন্ডে যে যদি খুব ভালো পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করতে পারে তাহলে কিন্তু তার পারমিয়াবিলিটি বেশি, অর্থাৎ সে খুব ভালো পারমিয়াবল একটা ম্যাটেরিয়াল।
তো সেই রকমই তাহলে কিন্তু সব ধর্মগুলোই আইডিয়াল ট্রান্সফরমারের আছে, যে এর কোনো রেজিস্ট্যান্স নেই, 2 নম্বরে এর কোরে কোনো লস নেই, 3 নম্বরে হচ্ছে ইনফাইনাইট পারমিয়াবিলিটি রয়েছে, অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। তাহলে তিনটেই যখন স্যাটিসফাই করছে তাহলে অল অফ দ্য অ্যাবাভ। এরপর 3 নম্বর প্রশ্ন এমসিকিউটা দেখো, দ্য মেন পারপাস অফ ইউজিং কোর ইন আ ট্রান্সফরমার ইজ। তো আমরা ট্রান্সফরমারে কোর কেন ব্যবহার করি? দেখো, যদি কোনো রকম কোর আমরা না ব্যবহার করতাম তাহলে সেই ট্রান্সফরমারকে আমরা বলবো এয়ার কোর ট্রান্সফরমার। বাট আমরা কোর ব্যবহার করে, আমি তোমাকে আগেই বললাম যে কোর হ্যাজ ইনফাইনাইট পারমিয়াবিলিটি, কারণ কোরের মধ্যে এমন একটা ক্ষমতা রয়েছে যে খুবই সহজভাবে কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সকে যেতে দেয়। আর যদি ম্যাগনেটিক ফ্লাক্সকে ভালোভাবে তোমার যেতে দেয় তাহলে কিন্তু প্রাইমারি সার্কিট থেকে সেকেন্ডারি সার্কিটে খুব সুন্দরভাবে তোমার পাওয়ারের ফ্লো হতে পারবে। তো তার জন্যই কিন্তু আমরা কোর ইউজ করি ট্রান্সফরমারে। তো কি বলেছে, ডিক্রিজিং আয়রন লস, না এটা বিশেষ ইম্পর্টেন্ট নয়। প্রিভেন্ট ইডি কারেন্ট লস, এটাও প্রয়োজন নেই। এলিমিনেট ম্যাগনেটিক হিস্টেরেসিস, অ্যান্ড ডি নাম্বার হচ্ছে ডিক্রিজ রিলাক্টেন্স অফ দ্য কমন ম্যাগনেটিক সার্কিট। তাহলে কি হলো, এই যে খুব সুন্দরভাবে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে পারমিয়াবিলিটি। বাট এমন যদি হয় যে তোমার এটা বাধা পায়, তাহলে যেমনি ইলেকট্রিক সার্কিটে যখন ইলেকট্রিক কারেন্ট বাধাপ্রাপ্ত হয় তো সেই ধর্মটাকে আমরা বলি রেজিস্ট্যান্স, সেই বস্তুটাকে আমরা বলি রেজিস্ট্যান্স, এবং তার ধর্মটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি। একইভাবে যদি তোমার ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্স বাধাপ্রাপ্ত হয় তাহলে সেটাকে বলা হচ্ছে রিলাক্টেন্স। ওকে, যেমন এটাতে রেজিস্ট্যান্স, এটাতে হচ্ছে রিলাক্টেন্স। তার মানে বুঝতেই পারলে যে ইলেকট্রিক সার্কিটে ইলেকট্রিক কারেন্ট মানে ম্যাগনেটিক সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্স সমতুল্য। একইভাবে ইলেকট্রিক সার্কিটে কন্ডাক্টিভিটি, ম্যাগনেটিক সার্কিটে পারমিয়াবিলিটি, এবং ইলেকট্রিক সার্কিটে রেজিস্ট্যান্স, ম্যাগনেটিক সার্কিটে হচ্ছে তোমার রিলাক্টেন্স। একইভাবে ইলেকট্রিক সার্কিটে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ, যেটা ম্যাগনেটিক সার্কিটে হচ্ছে তোমার ম্যাগনেটোমোটিভ ফোর্স বা এমএমএফ, ওটাতে ইএমএফ, এটাতে হচ্ছে এমএমএফ। তাহলে তোমরা বুঝতে পারলে, ওটাই কিন্তু আমি এখানে তোমাদের বলেছি। দেখো, এটাই একদিকে ইলেকট্রিক সার্কিট লিখেছি, একদিকে ম্যাগনেটিক সার্কিট লিখেছি। ইলেকট্রিক সার্কিটে ইলেকট্রিক কারেন্টকে যারা আমরা ক্যাপিটাল আই দিয়ে লিখি, ম্যাগনেটিক সার্কিটে আমরা ম্যাগনেটিক ফ্লাক্সকে ফাই দিয়ে লিখি। ইলেকট্রিক সার্কিটে আমরা রেজিস্ট্যান্সকে আর দিয়ে লিখি, ম্যাগনেটিক সার্কিটে রিলাক্টেন্সকে আর ই দিয়ে লিখি, স্মল ই, ছোটো হাতের। ইলেকট্রিক সার্কিটে আমরা ভোল্টেজ বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স আকারে লিখি, যেটা ম্যাগনেটিক সার্কিটে আমরা এমএমএফ বা তোমার স্মল এফ আকারে লিখে থাকি। তাহলে তোমরা বুঝতে পারলে। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। তো দেখো, ট্রান্সফরমার কোর্স আর লেমিনেটেড ইন অর্ডার টু সিম্পলিফাইজ কনস্ট্রাকশন, একদম নয়। মিনিমাইজ ইডি কারেন্ট লসেস, সি রিডিউস কস্ট, অ্যান্ড ডি হচ্ছে রিডিউস হিস্টেরেসিস লস। তো এর আনসার হচ্ছে মিনিমাইজ ইডি কারেন্ট লসেস। তো ইডি কারেন্ট লস কিভাবে হয় সেটা নিয়ে কিন্তু ডিটেলস ক্লাস আসবে তোমাদের, ইডি কারেন্ট লস আর হিস্টেরেসিস লসের। তো তার জন্য তোমরা ওয়েট করবে। আজ আমি শুধু এটা বলে দিচ্ছি যে লেমিনেটেড করা হয়, তার কারণ হচ্ছে ইডি কারেন্ট লসকে মিনিমাইজ করার জন্য। কারণ ওটা যদি বোঝাতে যায় তাহলে কিন্তু এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যাই হোক, নেক্সট আমি 5 নম্বর প্রশ্ন, একটা ম্যাথামেটিক্স, দেখো প্রশ্ন, ম্যাথামেটিক্যাল প্রশ্ন দেওয়া রয়েছে। কি বলছে দেখো প্রশ্নতে, এ ট্রান্সফরমার হ্যাভিং 1000 প্রাইমারি টার্নস, মানে প্রাইমারি টার্নসকে আমরা যদি লিখি P1 বা তুমি লেখো N1, যে কোনো একটা লিখতে পারো, তাহলে এটা বলেছে 1000। ওকে, প্রাইমারি টার্নস ইজ কানেক্টেড টু আ 250 ভোল্ট অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই। তো এসি সাপ্লাই আছে, যার এসি সাপ্লাইয়ের ভোল্টেজ তোমার, এটাকে আমি E1 বা V1 যে কোনো একটা লিখতে পারো, সেটা হচ্ছে 250 ভোল্ট। ওকে, নেক্সট কি বলেছে, ফর আ সেকেন্ডারি ভোল্টেজ অফ 400 ভোল্ট। সেকেন্ডারি ভোল্টেজ কি বলে দিয়েছে, মানে E2 ইকুয়ালস টু V2 ইকুয়ালস টু 400 ভোল্ট বলে দিয়েছে। দ্য নাম্বার অফ সেকেন্ডারি টার্ন শুড বি, কত সোজা প্রশ্ন। তো ট্রান্সফরমারের ইকুয়েশনই হচ্ছে V1 বাই V2 ইকুয়ালস টু N1 বাই N2।
আমি ফর্মুলা করে দিয়েছি। এই এই একটা ফর্মুলাটার স্পেসিফিক নাম আছে, এই ফর্মুলাটাকে বলা হয় ট্রান্সফরমেশন রেশিও। কি বলা হয়? ট্রান্সফরমেশন রেশিও। সো V1/V2 বা E1/E2 ইকুয়ালস টু N1/N2। তাহলে এখান থেকে N2 বার করে নিতেই পারবে, N1 × V2/V1, তাহলে 1000 × 400/250 করলে হচ্ছে 1600 টার্নস। তাহলে তোমার অপশান এ রয়েছে 1600 টার্নস, অপশান বি 250 টার্ন, অপশান সি 400 টার্ন, অপশান ডি 1250 টার্ন। তাহলে হচ্ছে 1600 টার্ন। নেক্সট এবার দেখছি কোশ্চেন নাম্বার 6 কি বলেছে। দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ইনডিউসড ইএমএফ E1 and E2 in a two-winding transformer are always equal in magnitude, anti-phase with each other, in phase with each other, determined by load on transformer secondary। তো কি বলেছে? প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইডে যে ইএমএফ E1 এবং E2 তৈরি হয় তারা সব সময় কিন্তু সেম ফেজে থাকে। এটা তোমরা মনে রাখবে, এটা যখন ডিটেলসে ক্লাস করাবো তোমাদেরকে বলবো যে কেন সেম ফেজে থাকে, এর কারণ কি রয়েছে। তোমরা এখন MCQ এর খাতিরে ধরে নাও। তাহলে কি বললাম যে প্রাইমারি সাইডের ইএমএফ E1, সেকেন্ডারি সাইডের ইএমএফ E2, এই দুটো কিন্তু পরস্পর এক সেম ফেজে বা ইন ফেজে থাকে। 7 নম্বর প্রশ্ন দেখো, দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিংস অফ অ্যান অর্ডিনারি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার অলওয়েজ হ্যাভ, দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিংস অফ অ্যান অর্ডিনারি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার অলওয়েজ হ্যাভ, কী থাকে? ডিফারেন্ট নাম্বার অফ টার্নস থাকতে পারে, কিন্তু অলওয়েজ থাকে এমনটা নয়, এক সেম নাম্বার অফ টার্নসও থাকতে পারে। বি হচ্ছে সেম সাইজ অফ কপার ওয়্যার, একদম কোনো রকম ইম্পর্টেন্স নেই এর। সি নাম্বার হচ্ছে কমন ম্যাগনেটিক সার্কিট, আর ডি নম্বরে সেপারেট ম্যাগনেটিক সার্কিট। তো তোমরা দেখে থাকবে যে ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংগুলো আছে তারা কিন্তু সবসময় একটা কমন ম্যাগনেটিক সার্কিট দিয়ে সংযুক্ত থাকে। তো এটার আনসার হচ্ছে সি, এ কমন ম্যাগনেটিক সার্কিট। নেক্সট প্রশ্ন বা 8 নম্বর প্রশ্ন, ইন আ ট্রান্সফরমার দ্য লিকেজ ফ্লাক্স অফ ইচ ওয়াইন্ডিং ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ইন দ্যাট ওয়াইন্ডিং বিকজ। দেখো আমাদের ট্রান্সফরমার মেনলি এরকম একটা দেখতে হয়। তো এটা হচ্ছে যাকে বলা হয় ম্যাগনেটিক কোর, আর এটা হচ্ছে ওয়াইন্ডিং। ওকে, তো আমরা জানি যে ওয়াইন্ডিংয়ের সাথে আমার যে প্রাইমারি সাইডের ওয়াইন্ডিং আমি কিভাবে চিনব। তো প্রাইমারি সাইডের ওয়াইন্ডিংয়ের সাথে অলওয়েজ তোমার একটা পাওয়ার সোর্স কানেক্টেড থাকবে বা এসি সোর্স কানেক্টেড থাকবে। ট্রান্সফরমার কোনো দিন ডিসিতে কাজ করে না, কারণ সেখানে অল্টারনেটিং ফ্লাক্স জেনারেট হয় না, ট্রান্সফরমার কিন্তু পুড়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে, আমার সবসময় তোমার পাওয়ার সোর্স কানেক্টেড থাকে প্রাইমারি সাইডের সাথে। আমি বলেও ছিলাম আগের দিন যে ট্রান্সফরমার চেনার এটাই উপায়, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, যে প্রাইমারি সাইডে অলওয়েজ তোমার সোর্স কানেক্টেড থাকবে আর সেকেন্ডারি সাইডে অলওয়েজ লোড কানেক্টেড থাকবে। তো প্রাইমারি সাইডে যখন তোমার সোর্স কানেক্টেড থাকে তখন সেখানে কিন্তু কি তৈরি হয়, সেখানে ইলেকট্রিক কারেন্ট তৈরি হয়। এই ইলেকট্রিক কারেন্টটার জন্য এই ম্যাগনেটিক সার্কিটে একটা ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়। এবার এই যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটা কিন্তু দুভাবে যেতে পারে। এক হচ্ছে এই পুরো সার্কিটটা তোমার যে ম্যাগনেটিক কোর রয়েছে সেটাকে ঘুরে আবার আসতে পারে অল্টারনেটিং ফ্লাক্স, বা এটা যে মাঝে যে গ্যাপটা রয়েছে সেই এয়ার পাথটা, সেই এয়ার পাথ বরাবর কিন্তু ট্রাভেল করতে পারে। তোমরা কি দেখে থাকবে, ধরো তোমার কাছে দুটো তার আছে, পরপর দুটো তার গেছে, বাট দুটো তার গিয়ে এরকম ধরো আসছে কোনো একটা সেন্টার দিয়ে, ধরো এখানে কিছু লোড রয়েছে এরকমভাবে আসছে। এবার আমাকে কারেন্টটাকে কিন্তু এতটা পথ যেতে হচ্ছে, বাট কি হলো, মাঝখানে তোমার এই তারটা কেটে গেল এবং তারটা এসে নিচের তারের সাথে যুক্ত হয়ে গেল। ধরো এরপরে আর আমার যাওয়ার রাস্তা নাই, তখন কিন্তু কারেন্ট সবসময় সব থেকে সহজ যে পাথটা সেটা কিন্তু ফলো করার চেষ্টা করবে, কখনোই আর এতটা ঘোরার চেষ্টাই করবে না কারেন্ট। তাহলে সেই রকমই ফ্লাক্সের ক্ষেত্রেও, ফ্লাক্স যেহেতু এই ম্যাগনেটিক কোরের পাথটা অনেক বড়, তার তুলনায় এই তোমার এয়ার পাথটা অনেক ছোট, সেই হিসেবে এয়ার পাথের কিন্তু বেশি তোমার পরিমাণ চাইবে যে কিন্তু এয়ার পাথে ট্রাভেল করার, তাই হচ্ছে তোমার এরকমটা হয়ে থাকে। তো এখানে একটা ফ্লাক্স জেনারেট করে যেটাকে বলা হচ্ছে লিকেজ এয়ার ফ্লাক্স বা লিকেজ ফ্লাক্স, তুমি যে কোনো নাম দিতে পারো, এটার ভালো নাম হচ্ছে লিকেজ এয়ার ফ্লাক্স, এমনিতে বলা হয় লিকেজ ফ্লাক্স। তো দেখো এখানে একটা লিকেজ ফ্লাক্স জেনারেট করবে,
এবং এটা কিন্তু কি থাকবে, লিকেজ পাথ কখনো সেপারেট হবে না। তো এটাই হবে এর আনসার। দেখো কি আনসার হবে, ইন আ ট্রান্সফর্মার দ্য লিকেজ ফ্লাক্স অফ ইচ ওয়াইন্ডিং ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ইন দ্যাট ওয়াইন্ডিং বিকজ লিকেজ পাথ ডু নট সেপারেট। দুটোর কিন্তু দেখো লিকেজ পাথ কিন্তু একই, কোনো রকম কোনো সেপারেশান নেই। 8 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা যাব, আজ আমরা 10টা প্রশ্ন করব। তো 9 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো ভালো করে একটু জেনে নিই। ইন আ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দ্য ইএমএফ পার টার্ন, ইএমএফ পার টার্ন মানে কি হচ্ছে দেখো আমরা বললাম যে V1/V2 ইকুয়ালস টু E1/E2। তো এটাকে যদি আমরা এরকম লিখি যে V1/E1 V1/V2 ইকুয়ালস টু E1/E2 ইকুয়ালস টু N1/N2, একই ব্যাপার। তো আমরা এখান থেকে লিখছি যে V1/N1 ইকুয়ালস টু V2/N2। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে V1টা হচ্ছে তোমার ভোল্টেজ, বা তুমি এটাকেও লিখতেও পারো E1/N1 মানে হচ্ছে ইএমএফ, N1 মানে হচ্ছে কি প্রাইমারি টার্ন, N2 মানে হচ্ছে সেকেন্ডারি টার্ন। সো E1/N1 মানে হচ্ছে ইএমএফ পার টার্ন, ইএমএফ পার প্রাইমারি টার্ন, ইএমএফ পার সেকেন্ডারি টার্ন। তো কি বলা হয়েছে দেখো, ইন আ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার দ্য ইএমএফ পার টার্ন ইন সেকেন্ডারি ওয়াইন্ডিং ইজ অলওয়েজ ইকুয়ালস দ্য ইনডিউসড ইএমএফ পার টার্ন ইন প্রাইমারি। তো এটা হচ্ছে ইকুয়ালস টু, সবসময় ইকুয়ালস হয়, কারণ তোমাকে বললাম যে E1/E2 ইকুয়ালস টু N1/N2। একইভাবে E1/N1 ইকুয়ালস টু E2/N2। E1/N1 হচ্ছে ইএমএফ পার টার্ন ইন প্রাইমারি ওয়াইন্ডিং ইকুয়ালস টু E2/N2 হচ্ছে ইএমএফ পার টার্ন ইন সেকেন্ডারি ওয়াইন্ডিং। বুঝতেই পারলে। আজকের লাস্ট প্রশ্ন আমরা করছি 10 নম্বর প্রশ্ন। ইন আ রিলেশন টু আ ট্রান্সফরমার দ্য রেশিও 20:1 ইন্ডিকেট দ্যাট, 20:1 মানে কি বোঝায়, তো 20:1 ইন্ডিকেট এটাই করে যে এ নম্বরে দিলে দেওয়া রয়েছে দেখো, দেয়ার আর 20 টার্নস অন প্রাইমারি, 1 টার্ন ইন সেকেন্ডারি। কখনোই নয়। সেকেন্ডারি ভোল্টেজ ইজ 1/20th অফ প্রাইমারি ভোল্টেজ, নয়। সি নম্বর হচ্ছে প্রাইমারি কারেন্ট ইজ 20 টাইমস গ্রেটার দ্যান দ্য সেকেন্ডারি কারেন্ট, এটাও নয়। আর ডি হচ্ছে ফর এভরি 20 টার্ন অন প্রাইমারি দেয়ার আর 1 টার্ন ইন সেকেন্ডারি। একদম মানে হচ্ছে এটা হচ্ছে একদম অ্যাকুরেট আনসার ডি। তাহলে আজকে আমি তোমাদের জন্য টপ কিন্তু 20 MCQ কোশ্চেন এবং তার এক্সপ্লেনেশান, এমন নয় যে শুধু MCQ বলে দিয়েছি, MCQ এর আনসার উইথ এক্সপ্লেনেশান কিন্তু দেওয়া রয়েছে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তবে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করো, আর প্রচুর প্রচুর ইলেকট্রিক্যাল যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে ডিপ্লোমা তাদেরকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দাও, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো, নিজেদের লিস্টে রাখো। ধন্যবাদ।